রোজায় আপনার ইফতার কেমন হওয়া উচিত স্বাস্থ্য, সুন্নাহ আর বাস্তব জীবনের আলোকে। আমরা অনেকেই সারাদিন রোজা রেখে ভাবি ইফতারে একটু ভালো করে খাই, সারাদিনের কষ্টটা পুষিয়ে নিতে হবে। কিন্তু বাস্তবে দেখা যায় ইফতারেই আমরা সবচেয়ে বেশি ভুল করি। ফলে যে সমস্যাগুলো হয়, গ্যাস, বুক জ্বালা, অস্বস্তি, ওজন বাড়া, এমনকি কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু সুগারও হঠাৎ বেড়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি একটু সহজভাবে বলার চেষ্টা করব যে রোজায় আপনার ইফতারটা কেমন হওয়া উচিত, যাতে আপনার শরীর সুস্থ থাকে এবং আপনার ইবাদত করতেও সেটা যেন সহজ হয়। ইফতার মানেই ভাজা নয়, এটা আপনার মাথায় রাখতে হবে। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যে ইফতারের সময় আমরা নানান রকম ভাজা পোড়া খাবার দিয়ে একেবারে টেবিল সাজিয়ে ফেলি। ভাজা পোড়া খাবারের পসরা চলতে থাকে ইফতারের টেবিলে, যেমন বেগুনি, পেঁয়াজু, ছোলা, আলুর চপ, সিঙ্গারা, আরও অনেক ধরনের পাকোড়া, আরও অনেক ধরনের খাবার এবং সাথে জিলাপি, অমৃতি, বুন্দিয়া, এই জাতীয় মিষ্টি জাতীয় খাবার প্লাস শরবত খুব পপুলার আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ইফতারের টেবিলে। কিন্তু ভাজা খাবার আসলে মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু প্রতিদিন এই ধরনের ভাজা পোড়া খাবার মোটেও খাওয়া যাবে না। ভাজা বেশি পরিমাণে খেলে আপনার পাকস্থলী বা স্টমাকের উপর একটা বাড়তি চাপ পড়ে, এমনকি আপনার হজম প্রক্রিয়াটাও বাধাগ্রস্ত হয়, ডাইজেশনও ঠিকমতো হয় না, যে কারণে নানা রকম অস্বস্তি হতে পারে, আপনার ওজনও বেড়ে যেতে পারে, আর ডায়াবেটিস থাকলে ব্লাড সুগারও বেড়ে যেতে পারে। ইফতারকে অবশ্যই হতে হবে একদম হালকা কিন্তু পুষ্টিকর। এখন আসি যে ইফতার আপনি শুরু করবেন কিভাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সারাদিন না খেয়ে থাকার পর পেট একদম সংবেদনশীল বা খুবই সেন্সিটিভ অবস্থায় থাকে, সে কারণেই আপনার ইফতারটা করতে হবে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট স্টেপ যেটা, যে রোজা আপনি ভাঙবেন এক গ্লাস খুব সাধারণ পানি দিয়ে এবং সাথে একটা খেজুরি যথেষ্ট। এতেই আপনার শরীরটা কিন্তু আস্তে আস্তে জেগে উঠবে বা একটু শরীরটা আপনি শক্তি পাওয়া শুরু করবেন। এরপর সেকেন্ড স্টেপ বা দ্বিতীয় ধাপ হচ্ছে যে 5 থেকে 10 মিনিট পর আপনি হালকা কিছু খাবার দিয়ে ইফতারটা শুরু করবেন। এর মধ্যে হতে পারে যে একটু সবজি, স্যুপ বা একটু ডাল বা কয়েক টুকরা ফল, এগুলো আপনি খেতে পারেন। এই যে বিরতি বা এই যে গ্যাপটা, এটাই কিন্তু ইফতারের সবচাইতে বড় রহস্য। এবার চলে আসি যে ইফতারের মূল খাবারটা কেমন হবে। মূল খাবারটা হতে হবে দেশি খাবার দিয়ে সাদামাটা খাবার। ভালো কম্বিনেশনের উদাহরণ এরকম হতে পারে যে আপনি অল্প সামান্য একটু ভাত খেতে পারেন, অথবা একটা বা দুটা বাদামি আটা রুটি খেতে পারেন, সাথে আপনি একটু মাছ অথবা মুরগি নিতে পারেন, 1-2 পিস মাছ কিংবা মুরগি ঝোল বা ভাপা, কিন্তু অবশ্যই ভাজা নয়, কেননা ভাজা হলেই সেখানে অনেক বেশি তেল চলে আসতে পারে। আর তার সাথে প্রচুর সালাদ এবং সবজি রাখতে কিন্তু ভুলবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন যে একেবারে প্লেট ভরে খাবেন না, এবং আপনার পেট যখন মোটামুটি 70% বা 70% পর্যন্ত ভরে যাবে তখনই আপনি ইফতারটা থামিয়ে দেবেন বা আর খাবেন না। পেটে একটু জায়গা রাখার চেষ্টা করুন। এরপর আসি যে শরবত এবং মিষ্টি নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে অনেকে ভাবেন যে রোজায় যদি শরবত না খাই তাহলে শক্তি পাবো কোত্থেকে, কিন্তু বাস্তবে দেখা যায় যে শরবতে আমরা অনেক সময় অনেক বেশি চিনি ব্যবহার করে ফেলি। বেশি চিনি কিন্তু হঠাৎ করে আপনার ব্লাড সুগারকে বাড়িয়ে দিতে পারে এবং যে কারণে পরে কিন্তু আপনার দুর্বল লাগতে পারে। কাজে আপনি কি করবেন, আপনি একটু লেবু পানি খেতে পারেন, তবে চিনি ছাড়া বা চিনি দিলেও খুব কম। এর মধ্যে আপনি একটু শসার টুকরা দিয়ে দিতে পারেন, একটু পুদিনা পাতা দিয়ে দিতে পারেন, তাহলে পানিটা একটু ডিটক্সও হয়ে যাবে। আপনি অল্প পরিমাণে ডাবের পানিও খেতে পারেন, অথবা পানির মধ্যে আপনি কিছু ফলের টুকরাও কিন্তু
দিয়ে দিতে পারেন। মিষ্টি খাবার যদি আপনি খেতে চান তাহলে মাঝে মাঝে একটু খেতে পারেন, রেগুলার কোনোভাবেই খাওয়া যাবে না। যেমন জিলাপিটা আমাদের রোজায় খুবই পপুলার, এরকম জিলাপি কিন্তু প্রতিদিন খাওয়া যাবে না। হয়তো সপ্তাহে 1-2 দিন আপনি অল্প সামান্য খেতে পারেন, পরিমাণটার দিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ইফতারের পর আপনি কি করবেন আর কি করবেন না। যেটা করবেন সেটা হচ্ছে যে ইফতারের 20 থেকে 30 মিনিট পর আপনি 15 থেকে 20 মিনিট একটু ধীরে ধীরে হেঁটে নিতে পারেন, যেটা তারাবির নামাজ পড়ার জন্য আপনার শরীরটাকে এনার্জেটিক করবে এবং আপনার শরীরও হালকা করবে। আর যে কাজগুলো করবেন না সেটা হচ্ছে যে ইফতারের সাথে সাথে শুয়ে পড়া যাবে না, এবং ইফতারের সাথে সাথে অতিরিক্ত চা বা কফি এগুলো কিন্তু খাওয়া ঠিক না, যেটা আপনার শরীরে নানাবিধ সমস্যা তৈরি করতে পারে। বিশেষ কিছু মানুষের জন্য সতর্কতা নিতে হবে, বিশেষ করে যেমন যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, থাইরয়েডের সমস্যা আছে। যাদের ডায়াবেটিস আছে তারা একসাথে কিন্তু অতিরিক্ত কার্বোহাইড্রেট খেয়ে ফেলবেন না। চিনি এবং ভাজা পোড়া সব কিছুই সীমিত পরিমাণে খাবেন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা অতিরিক্ত ঝাল খাবার বা অতিরিক্ত ভাজা পোড়া খাবার এগুলো এড়িয়ে যাবেন এবং একটু ধীরে খাবেন। বয়স্কদের জন্য পরামর্শ হচ্ছে যে বয়স্করা খুব ভারী ইফতার করবেন না, একটু নরম এবং সহজ খাবার খাওয়ার চেষ্টা করবেন। রোজা মানে শুধু না খেয়ে থাকা না, রোজা মানে আপনার শরীরকে একটু বিশ্রাম দেয়া। ইফতার যদি হয় ধীরে, পরিমিত এবং সহজ, তাহলে আপনার শরীর সুস্থ থাকে, ইবাদতে মন বসে, ওজন এবং সুগার নিয়ন্ত্রণে থাকে। ইফতার, সেহরি প্রতিটি মিলই রোজায় যেন স্বাস্থ্যকর হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং রোজায় যদি আপনি আসলেই একটি হেলদি ফুড, একটি হেলদি লাইফস্টাইল প্র্যাকটিস করতে পারেন তাহলে সেটা একদিকে যেমন আপনার শরীরকে সুস্থ রাখবে, পাশাপাশি আপনি কিন্তু সুন্দরভাবে রোজার মাসের ইবাদতগুলোও কিন্তু ভালোভাবে পালন করতে পারবেন বা সুন্দর মতো ইবাদত করতে পারবেন। হেলদি লাইফস্টাইলকে কখনোই খুব বেশি জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই কিন্তু আপনাকে একটি সুস্থ জীবনধারার দিকে নিয়ে যেতে পারে। আর রোজার মাস এই ধরনের লাইফস্টাইলে অভ্যস্ত হওয়ার জন্য একটি সেরা মাস হিসেবে আপনি মনে করতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।